দু একটা কথা বলে নিতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইজ রিয়েলি নিউ টু মি। আমিও এটা পড়েছি, খানিকটা জেনেছি এবং যেটুকু জেনেছি বা বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সাথে জিওগ্রাফির কানেকশনটা সেটাও সেই অর্থে আগে কখনো পড়ে দেখিনি বা রিভিউ করে দেখিনি, ফলে এটাও আমার কাছে একটা নতুন জায়গা। এবং কিছু কিছু জিনিস আমি যাচাই করে দেখার চেষ্টা করেছি, ট্রাই টু রিভিউ। সো আমি কিছু ফ্যাক্টস, কিছু মিসকনসেপশনস আর কিছু ন্যারেটিভস, কিছু গল্প দিয়ে আজকের গোটা প্রেজেন্টেশনটা সাজিয়েছি। ইন্ডিয়ান নলেজ সিস্টেম কি প্রথমে এটাকে বোঝার চেষ্টা করেছি এবং অনেক রকম কথাবার্তাই হচ্ছে, লটস অফ ওয়ার্ড, মাল্টিপল ওয়ার্ডস, মাল্টিপল পার্সপেক্টিভস। So I have tried to visualize Indian knowledge system from the perspective of education, and for this I have referred to whatever the central government of India, Ministry of Education has said. This is what they have said. তারা বলছেন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম হচ্ছে একটা কংগ্লোমারেট, যেখানে তিনটে জিনিসকে অ্যাড করার চেষ্টা করা হয়েছে। ওয়ান ইজ নলেজ, দিস সায়েন্স অ্যান্ড ফিলোসফি অফ লাইফ। বড্ড বেশি হিন্দির একটা প্রমোশন রয়েছে, গোটা ওয়েবসাইটটা পড়লেই বোঝা যায়। জ্ঞান, বিজ্ঞান, জীবন দর্শন ইত্যাদি ইত্যাদি। আমাদের মতো দেশে যেখানে এত ভাষা, এত ধর্মের, এত বর্ণের মানুষ রয়েছেন, সেখানে একটা ভাষাকে এত বেশি একটা ওয়েবসাইট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েবসাইটে কেন আর প্রমোট করা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি। দ্যাট ইজ বিং কোয়েশ্চেন। আমি আইকেএসের শুরুতেই যে ব্যাপারটা আমাকে হ্যামার করেছে, যেটা আমাকে ধাক্কা দিয়েছে, সেটা হচ্ছে এইটা, রিগরাস অ্যানালিসিস। আমরা এই রিগর কথাটা সাধারণত স্ট্যাটিস্টিক্সে ইউজ করি। প্রচুর বড় একটা স্যাম্পল সাইজ দিলাম, বা সায়েন্সের ক্ষেত্রে খুব ভালো একটা পারফেক্ট একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু মেজার করার চেষ্টা করছি, তখন সাধারণত আমরা এই রিগরাস অ্যানালিসিসের কথা বলি। সামহাও আমি জানি না, খানিকটা আমার মনে হচ্ছে এটা খানিকটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে রিগরাস অ্যানালিসিসের সঙ্গে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। সো আই এম টেকিং আ লিটল ক্রিটিক্যাল ভিউ। প্লিজ ডোন্ট ব্রিং পলিটিক্স ইনটু ইট, বাট সামহাও দিস ইজ বিং হ্যামার্ড ইন মাই মাইন্ড। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে এক্সপ্রেশনস গুলো, সেটা মূলত আমরা পাচ্ছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন টেক্সটে, বিভিন্ন ওরাল ভার্সনে। মাথায় রাখতে হবে এই ওরাল ভার্সন কিন্তু বহু ক্ষেত্রেই ডকুমেন্টেড নয়। আর কিছু আর্টিস্টিক ট্র্যাডিশনের কথা বলা হচ্ছে। মূল কথা যেটা আইকেএসে বলা হচ্ছে, সেটা আমি 4 নম্বর পয়েন্টে লিখেছি। বলা হচ্ছে যে ইন্ডিয়ান স্কলার শুড রিড অ্যাবাউট দ্য পাস্ট। আমাদের জানা উচিত আমাদের অতীতটা বা ইতিহাসটা কেমন ছিল, সেখানকার পজিটিভস গুলো কি কি, সেখানকার চ্যালেঞ্জেস গুলো কি কি, এবং সেগুলোকে কাজে লাগিয়ে আর কি করে এগিয়ে যাওয়া যায়। হোয়াট কুড বি দ্য ওয়ে টুয়ার্ডস দ্য ফিউচার। এটা দারুণ কথা বলা আছে, আমার এই কথাটা দারুণ লেগেছে। যে ভারতীয় ওয়ে অফ লিভিং, মানে আমরা কিভাবে থাকবো, কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, সেটার জন্য আমাদের ওয়েস্টার্ন বা অন্য কোনো মডেল ফলো করার দরকার নেই। আমরা নিজেরাই একটা এপিটোম, আমরা নিজেরাই একটা মডেল, ভারতীয় দর্শন। এবার চলে আসি আমার সাবজেক্টটাতে। হ্যাঁ, যে সাবজেক্টটা আমি ভালোবেসে পড়েছি, পড়াচ্ছি, শিখছি, জানছি। আমাদের সাবজেক্টটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে? আমাদের কলেজে কেমিস্ট্রির একজন দাদা রয়েছে, সে খুব মজা করে বলেছে, হ্যাঁ তোদের সাবজেক্টটা পুরো ট্রান্সজেন্ডারের মতো। আমি এটা একটা মানে মজা হিসেবেই নিচ্ছি। হ্যাঁ, আমাদের সাবজেক্টটা ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা ইন বিটুইন ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। মূলত আমরা যেটা দেখি সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড নেচার ইন্টারঅ্যাকশন। মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্কটা, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে যায়। তো ভূগোল বলতে আমি যখন ছোটবেলায় ভূগোল করতাম, ভূগোল মানে হচ্ছে আচ্ছা ওই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, আচ্ছা হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ দিস পার্টিকুলার রেঞ্জ। আমার বাবা এই সমস্ত ফ্যাক্টস এন্ড ফিগারস মনেও থাকে না, আমি ভূগোলে খুব খারাপ ছিলাম স্কুলে। হ্যাঁ, পরে পড়তে গিয়ে বুঝেছি যে সাবজেক্টটা অ্যাকচুয়ালি ইট টকস অ্যাবাউট দ্য রেটোরিক, ইট মুভস বিয়ন্ড। গাছটার নিচে কিছু পাথর, কিছু প্রতিমা বসিয়েছেন এবং নিয়মিত উনি এটাকে পুজো করেন, তার কাছে ওনার এটাই স্যাক্রেড স্পেস। তো এইরকম স্পেস এক মানুষ থেকে অন্য মানুষ, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক রিজিয়ন থেকে অন্য রিজিয়নে বদলে যায়। সেই সমস্ত কথা আইকেএসে বলা হচ্ছে। তাহলে আইকেএসের সঙ্গে মূলত আমরা যে লিঙ্কটা পাচ্ছি জিওগ্রাফির ক্ষেত্রে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল জিওগ্রাফিতে। তো আমি একটু হিস্টোরিক্যাল জিওগ্রাফি আর একটু ফিলোসফি অফ জিওগ্রাফির মধ্যে ঢোকার চেষ্টা করছি। একবার দেখা হবে। টেম্পল আছে, সব আছে, কিন্তু যেগুলো স্থাপত্য ভাস্কর্য ওটা দিয়ে লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা ডেফিনেটলি অ্যাড করা যায়। ওটা তোমার জিওগ্রাফিতে অনেক। ওই যে ট্রাভেল অ্যাকাউন্টস রেখেছি, অ্যাকচুয়ালি ট্রাভেল অ্যাকাউন্টসের মধ্যে অনেক ক্ষেত্রে স্থাপত্য ভাস্কর্যের কাজগুলো চলে আসে বলে আমি শুধু ব্রডলি ট্রাভেল অ্যাকাউন্টই রেখেছি। এই জয়দীপ, জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টটা কিছু এখনো পর্যন্ত আইকেএস নিয়ে আমি যেটুকু পড়াশোনা করেছি, জিওগ্রাফির সাথে এখনো কোনো লিঙ্ক খুঁজে পাইনি।
নিশ্চয়ই মানে আমাদের সেন্টারটাও নিশ্চয়ই আরো গ্লোরিফাই হবে, আরো স্প্রেড করবে। আমিও যদি কিছু জানতে পারি, আই উইল বি হ্যাপি টু কন্ট্রিবিউট দ্য সেকেন্ড কিন্তু আমার ধরো হিউম্যান এভলিউশন বলতে গেলে তো আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টই তো পড়ছি। নিশ্চয়ই, কিন্তু সেটার সঙ্গে কি সম্ভব বলে এরা পর্যন্ত সোকল ইন্ডিয়ান নলেজ যেটা বলা হচ্ছে সেটা এখনো কানেক্ট করা আমি অন্তত খুঁজে পাইনি কোথাও। কিন্তু আমার হিউম্যান স্পিসিস তো আমার এই জায়গায় যে ধরো হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথ্যাল, এগুলো তো সবই তো আমার এই নিশ্চয়ই একটা রিজিয়নে গ্রোথ এন্ড এভলিউশনের হিস্ট্রি তো রয়েছে। রয়েছে। আমি যেটা বলার চেষ্টা করছি এর সাথে ইন্ডিয়ান নলেজ সোকল সেটা এখনো লিঙ্ক আমি এখনো পর্যন্ত যেটুকু পড়াশোনা করেছি পাইনি। আচ্ছা, প্রথম কথা যে এই ইন্ডিয়ান জিওগ্রাফি বাই এত কিছু বলা হচ্ছে, সেই সমস্ত সময় ঘাটতে গেলে আমরা যে রেফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে ভারতবর্ষ। বিশাল শ্রেষ্ঠ জায়গা, সেখানকার ক্লাইমেট খুব ভালো, সেখানকার মানুষজন খুব পরিশ্রমী, সেখানকার অর্থনৈতিক কার্যাবলী দারুণ, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম একটা বায়াস কাজ করতো, সেটা এনাদের মধ্যেও ছিল। রামায়ণ মহাভারত আমরা সবাই এখানে দেখুন আপনি বিভিন্ন দ্বীপের কথা বলা রয়েছে, এগুলো নিয়ে যে খুব বেশি মাথা ঘামানো রয়েছে আমার কিছু মনে হয়নি। তারা তাদের মতো করে পৃথিবীটাকে যেভাবে দেখেছিলেন তারা সেখানটা বলেছেন। আমাদের ভারতবর্ষটা হচ্ছে এখানটায়, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটার উপরে মানে এই ম্যাপটা যেটার উপরে ড্র করা আছে সেটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে? আগের সময় তারা এই পৃথিবীটাকে এইভাবে দেখেছিলেন। এবার এই কি বলবো, এশিয়ার 7টা সমুদ্র মানে 7টা দ্বীপ আছে নাকি? ঠিক দ্বীপ নয়, এখানে দ্বীপ মানে মূলত যেটা বলা হচ্ছিল যে মহাদেশ, কন্টিনেন্ট দ্বীপ গুলো, মানে এখানে কন্টিনেন্ট not গুলো, island, Yeah. ঠিক আছে? মানে এটাকে বলতে শাখা দ্বীপ এরকম তারা ভাগ করেছে, ঠিক আছে? আমার যেটা মনে হয়েছে পড়ে সেটা হচ্ছে এই সময়ে মানুষজন যতটা বেশি ট্রেড রুট বা অন্য জায়গা যতটা এক্সপ্লোর করতে পেরেছিলেন তারা সেইটুকু সম্পর্কে বলেছিলেন। স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে সাউথ আমেরিকার যে পার্টগুলো রয়েছে বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পার্টগুলো রয়েছে সেটা নিয়ে কোনো রকম আলোচনা সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা পাচ্ছি। রামায়ণ মহাভারত যদি আমরা পড়ে দেখি সেখানেও বিভিন্ন রিজিয়নের বর্ণনা দেওয়া রয়েছে। যেমন রামায়ণ পড়ে আমরা দেখেছি যে রাম 14 বছরের বনবাসে গেছিলেন, যে বনের কথা বলা হচ্ছে সেটা দণ্ডকারণ্য, রাইট? দ্য মধ্যপ্রদেশ ছত্তিশগড় বেল্ট অফ ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ঋগ্বেদ অত্যন্ত সেই সময়কার পরিচিত একটি বই বা পুস্তক, সেখানে আমরা দেখা যাচ্ছে যে ডিরেকশন বিভিন্ন দিকের কথা বলা রয়েছে। নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ এগুলো তো রয়েছেই, তার সঙ্গে বলা হচ্ছে অ্যাপেক্স মানে জেনিথ, এবং জেনিথ থেকে যদি আমরা একদম একটা 90 ডিগ্রি ভার্টিক্যাল টানি লম্ব ভূমিতে যে পয়েন্টটা পাচ্ছি সেটাকে বলা হয় নাদির, NADIR। এটা খুব ইম্পর্টেন্ট রিমোট সেন্সিং জিআইএস এর পার্সপেক্টিভে এখনকার দিনে। তো সেই কথাবার্তাগুলো কিন্তু ঋগ্বেদেও পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট ঋগ্বেদে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট এই দিকগুলোর কথাও বলা হয়েছে। আবার দেখুন তার সঙ্গে কোনো একটা রিজিয়নকে জুড়ে দেওয়া হয়েছে। এখানে একটা এক্সাম্পল আমি রেখেছি, যেমন সাউথ ইস্ট, সেই সাউথ ইস্ট বলা হচ্ছে না, মানে যদি ইংলিশ টার্ম তখন সেখানে বলা হচ্ছে অগ্নি বা আগুনের দেবতার রেফারেন্সে বলা হচ্ছে সেই দিকটার কথা। নেমড আফটার রুলিং ডেটিস, অর্থাৎ সেই দিকটার যিনি দেবতা। তো অগ্নি হচ্ছেন দক্ষিণ পূর্ব দিকের দেবতা। আরো অনেক টু রিয়েল স্টোরিজ from the field work that we did a few years ago. এবং I'm very happy because সাইড করো। I'm too happy because I'm entering that part of the lecture which is co-worked with my colleague Mr. Didi Shankar Mondal. দিদি আমার মনে হচ্ছে এই ফিল্ডের দুটো স্টোরি সামহাউ আইপিএস এর সঙ্গে রিলেটেড, যে বার্তাটা আমি দিতে চাই। দিদিদার যে টাইমিংটা সৌরভ গাঙ্গুলির টাইমিং এর মতো অ্যাপ্ট। এই যে গ্রামটা, এই গ্রামটা আমরা খুব দেখে শুনে চুজ করেছিলাম। এই গ্রামটার নাম হচ্ছে মালগাঁও। আর কে নারায়ণের মালগুড়ি ডেজ মনে পড়ে যাচ্ছে তো? গ্রামটাও ঠিক ছবির মতো সুন্দর। এই গ্রামটির লোকেশন হচ্ছে জগদলপুর, সাউথ ছত্তিশগড়ের একটি জায়গা রয়েছে, সিটি রয়েছে জগদলপুর। ছত্তিশগড় খুব ডেভেলপ রাজ্য এমন নয়, মডারেটলি বা লেস ডেভেলপ একটা রাজ্য। জগদলপুর হচ্ছে সেই রেসপেক্টে একটা বড় শহর, কারণ বহুদিন ধরে সেখানে বাস্তার রাজত্ব রয়েছে এবং জগদলপুরে কিন্তু এয়ারপোর্টও রয়েছে। মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জগদলপুর সেই অর্থে দেখতে ছত্তিশগড়ের ইম্পর্টেন্ট শহর। সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, সেই জন্য আমি এখানে একটা ইচ্ছে করে লিখেছি পেরি আরবান লোকেশন। এটা একটা গ্রাম, অবশ্যই গ্রাম, কিন্তু পেরি আরবান লোকেশন। পাকা রাস্তা আছে, লাইট রয়েছে। এরা দুজন গিয়েছিলাম
এই মালগাঁওতে যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেখানকার যিনি মেডিকেল অফিসার রয়েছেন সেই ম্যাডামের সাথে কথা বলতে। তো সেই ম্যাডাম বলছেন যে হ্যাঁ যা হয় আমাদের এখানে এটা পুরোটাই হচ্ছে ট্রাইবাল ভিলেজ, এবং যে আদিবাসীরা ওখানে মূলত থাকেন তারা হচ্ছে গোন্ড, GOND, গোন্ড। সেই গোন্ড উপজাতির মানুষজন সেখানে থাকেন, তো তাদের যে অসুখগুলো হয় সেগুলো মূলত হচ্ছে পেট খারাপ, জ্বর জারি ইত্যাদি ইত্যাদি। কথা বলতে বলতে গিয়ে হঠাৎ করে উনি বলছেন জানেন আমাদের গ্রামে কিছু সিধা গুণিন রয়েছে। এই গুণিন শব্দটার সঙ্গে আমরা পরিচিত, ওঝা গুণিন এদের সাথে আমরা পরিচিত। তো পার্টিকুলারলি এই গ্রামে গিয়ে আমরা জানলাম সিধা গুণিন বলে কিছু মানুষজন রয়েছেন। আগের দিন আমাদের স্টুডেন্টরা ফিল্ড ওয়ার্কে গিয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছিল, সেখান থেকে আমরা সিধা গুণিনের কনসেপ্টটা মানে সিধা গুণিন টার্মটা শুনেছি। এই ডাক্তার দিদিমণি আমাদের বলছেন যে আপনি জানেন ছত্তিশগড় গভর্নমেন্টের যেটা স্বাস্থ্য দপ্তর, ডিপার্টমেন্ট অফ হেলথ, তারা সিধা গুণিনদের ডেকেছে একটা পাবলিক ফোরামে, ডেকে কনগ্রাচুলেট করেছে, মালা পরিয়েছে, মিষ্টি প্যাকেট দিয়েছে। দুজনে আমাদের টিম যারা আমরা সার্ভেতে গেছিলাম আমরা শুনে অবাক যে কেন, মানে কি হঠাৎ। উনি বলছেন যে বাস্তব ঘটনাটা হচ্ছে এটা, যদিও এই গ্রাম বা তার আশেপাশের গ্রামগুলো জাগদলপুর থেকে কাছে, যদিও রাস্তাঘাট রয়েছে, আলো রয়েছে, স্কুল রয়েছে, সবই রয়েছে, কিন্তু যখন নর্থ ইস্ট কেন, আমরা তো টিনে ধান বিক্রি করেছি, এত টিন করে ধান বিক্রি করেছি, আমিই করেছি। এখন আমরা ফুলকপি 1 পিসই বিক্রি করি। থেকে ফার্স্ট যেটা ইয়ে করা হচ্ছে সেটা জ্ঞান, বিজ্ঞান এবং জীবন দর্শন। এটা কি IKS এর এতে কি না? একদম কোড করে দিয়েছি, ministryofelucation.gov.in। IKS এর ওয়েবসাইটে একটা খুব IKS এর ওয়েবসাইট সেটা হচ্ছে যে দৃষ্টি, পরম্পরা এবং হচ্ছে লৌকিক প্রয়োজন, এই তিনটে কিন্তু মেন এমফাসিস করা হয় কিন্তু। যেমন দৃষ্টি, তারপর হচ্ছে পরম্পরা, তারপর হচ্ছে লৌকিক প্রয়োজন, সেটা কিন্তু উল্লেখ কোথাও আমি পেলাম না। আমি উল্লেখ করে আমি প্রথমে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, IKS an introduction from the perspective of education। আমি নিজে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত, কাজকর্ম করছি, শিখছি, জানছি। আমি দেখতে চেয়েছিলাম যে ভারতবর্ষের শিক্ষা দপ্তর তারা IKS কে কিভাবে দেখছে ও প্রমোট করার চেষ্টা করছে, সেই জন্য আমি তিনটে জিনিসকে রেখেছি। এটা হচ্ছে দৃষ্টি, পরম্পরা আর হচ্ছে লৌকিক প্রয়োজন। এবার IKS নিয়ে নিশ্চয়ই আরো অনেক কিছু আছে, আমি যেটুকু পড়তে পেরেছি, জানতে পেরেছি, আমি সেটুকু রেখেছি। বেসিক্যালি হিন্দি না, কোন IKS ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো জীবন দর্শন সবই সংস্কৃত ওয়ার্ড। আরেকটা আমাদের সবকিছু তাহলে তো হ্যাঁ, এটা আমি এটাই বলতে সবকিছু তাহলে সংস্কৃত। জীবনের ওয়েবসাইট মানে বেশিরভাগ দেশে কিন্তু ইংলিশ আর হিন্দি দুটো ভাষায় লেখা ভালো হয়। কাজ করছে। কিন্তু IKS এর নিজস্ব ওয়েবসাইট আছে কি? আমি এখনো পর্যন্ত দেখতে পাই। IKS নিজস্ব ওয়েবসাইট কী করে থাকবে? ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো বিভিন্ন দিকের ভাগ আছে, সায়েন্স আছে, আর্টস আছে, ওই যে সংস্কৃত বলছি Specific ইকোনমিক সব দিক আছে। ওয়েবসাইট ডিটেল করা হয় রাজ্যের জন্য, শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট অনলি। তুমি বিষয় হ্যাঁ, ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো গভর্নমেন্টকে প্রমোট করছে। জাতক যদি পড়ো, এটা তো পালিতে লেখা অরিজিনালি, ওটাও কিন্তু এর মধ্যে আসে। প্রচুর জিওগ্রাফিক্যাল আমার মানে কোন ল্যাঙ্গুয়েজ থাকলে সুবিধা হতো বেশি মানে না, সংস্কৃত পালি ইংলিশ আর হিন্দি তো আমার জানি থাকবে গভর্নমেন্ট ওয়েবসাইটে। ম্যাডাম তার আমার বেশি কাছে প্রয়োজন খেয়াল আছে আর অন্য কোনো ভাষায় করা কিছু ভালো লাগলো। আমি যতটুকু জানি গভর্নমেন্টের চিন্তা ভাবনাটা যেটা, তো সব ভাষাতেই IKS কে ডেভেলপ করে। এবং তার জন্য আমি তো মানে তার জন্য সবার প্রথম যে প্রসেসটা এডুকেশন ডিপার্টমেন্ট শুরু করেছে সেটা হচ্ছে ইংরেজির যেগুলো ভালো টেক্সট বই সেগুলোকে বিভিন্ন Regional language এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তার ভালো মতো কাজ করে। সেটা খুব দরকার। যখন রূপকথাদি বোধহয় কিছু বলতে চান। চুজ করতেই হবে। রূপকথাদি বোধহয় কিছু বলতে চান। বাউন্ড হয়ে গেছে। মাতৃভাষায় যে কোনো জিনিসই আমরা যখন করবো আমরা মতো করে করবো। কিন্তু গভর্নমেন্ট যখন করবে প্রত্যেকটা ভাষার জন্য আলাদা আলাদা করে করা তো সম্ভব নয় ওয়েবসাইটে না। তোমার নয়। রিজিয়নের ব্যাপারে যেটা বললে, সেটা তো ওইভাবে তখন থেকে যখন তৈরি হচ্ছে তখন কোনো মুক্তি নেই। প্রত্যেকটা প্রাকৃতিক শক্তি একদম। এলিয়ান স্পিকিংরা মানে যেটা ব্যাখ্যা দিতে পারছে না সেটাকেই মেনে চলছে। ন্যাচারালি তাদের জীবনযাত্রা তো পুরো প্রকৃতির উপরই নির্ভরশীল। আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে কানেক্ট করার জন্য ওই জন্য যে ধর্মটাকে ওইভাবেই দেখানো হলো, ওইভাবে যাতে ধর্ম হচ্ছে যে মানুষটা ধারের দিকে জীবনকেই ওইভাবে ধরছে। কাজে এখন যে আমরা ধর্মের চেহারা দেখছি তখন তো সেই ধর্মের চেহারা
না কিছু না প্রত্যেকটা ন্যাচারাল এই ধর্ম ওই ধর্ম না। ওই সময়ের মানে ধর্ম অনেক বেশি মোর রুটেড টু টলেমির ম্যাপটা যখন হয়েছে টাইম ফ্রেমটা কিরকম, মানে আমরা এটা যখন আনছি তখন অন্যান্য দেশে কিরকম ম্যাপ সেরকম একটা ম্যাপ নিশ্চয়ই পাওয়া যাবে আচ্ছা। ওরা রাখলে পারলে ভালো হতো। ওই টাইমটাই ব্যাপার, কারণ বিকজ টলেমির ম্যাপে কিছু নেই, মানে তার আমি জানি না ম্যাপটাকে অত ভালো করে বুঝলাম না, কিন্তু আমার মনে হলো হয়তো আমাদের একটু বেশি আছে, মানে আমি তখনকার ম্যাপগুলো আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানকার বাসিন্দা তারা দাবি করেছে বা ক্লেম করেছে ওটাই হচ্ছে মূল কেন্দ্র এবং তারাই ওটা পৃথিবীকে বা মানে সেই অর্থে সিভিলাইজেশনকে কন্ট্রোল করে। সেটা গ্রিক রোমানদের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রেও তাই। এখানেও মূল ফোকাস হচ্ছে ভারতবর্ষের এই অঞ্চলটা। অনেক রকমের ম্যাপ পাবে, চৌকো একটা পিস ওরকমও পাবে। আর একটা কথা- আমি প্রথমে যেটা ভেবেছিলাম ডেটাকে আমি যেটা প্রপোজ করেছিলাম আমি শুধু ম্যাপগুলো নিয়ে কাজ করবো। আমি একটা ওয়েবসাইটের কথা বলছি, IKSindia.org। হ্যাঁ তাহলে শুভটা মানে শুরুটা শুভ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, শুভ হয়ে গেছে। মানে আমি অলমোস্ট একটু জোর করি, মানে যেহেতু আবার সুন্দর পিসি মিটিং আছে, সবাই একটু টিফিন করবে সব। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি সবাইকে একটু late করে দিচ্ছি, sorry। না, না। লেট আমাদের না, না, ওটা আছে। আলোচনা চলছে। আলোচনা চলছে। এই জন্য বললাম খুব শুরুতেই ওটা ভুল হয়েছে যে তো- আমাদের আজকে শেষ না, আজকে আমাদের শুরু হয়েছে। তো আমরা দেখা যাক লাস্ট লেকচারটা হয়তো আমি দিলাম। টিসিতেও আমি যেটা টিসিএস আজকে বলতে বলেছি যে নেক্সট যারা দিতে ইচ্ছুক তারা bkgc@gmail.com একটা বের করে দেবেন টপিক বলে, তাহলে আমরা সেই অনুযায়ী নেক্সট লেকচারটা অ্যারেঞ্জ করবো। নিশ্চয়ই। জয়দীপ, অনেক 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 থ্যাংক ইউ।